দিয়ে দিতে হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সেই সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। টিএমসি এলাকার পেনশনাররা আজও এক নয়া পয়সা পাননি এবং সরকার টিএমসি এলাকার পেনশনারদের সম্পর্কে আগের সরকার এবং বর্তমান সরকার যা বলছেন একেবারেই মিথ্যে কথা। সরকার কি বলেছেন সেটা তো বিচার্য নয়, বিচার্য হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলছে। এখন সুপ্রিম কোর্ট যা বলেছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, পালন না করলে পরে জেলে যেতে হবে। রাজ্য সরকারের পেনশনার রাজ্য সরকার হিসেব জানেন, এটা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী বারে বারে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, যেমন আগে তেমন আগে তার কথাবার্তা বলতে মুখ্যমন্ত্রী শুধু আছে বলে দেখতে পাচ্ছি না। যে আমরা আগাম এই জন্যই মামলাটা করেছিলাম, ওদের কাছ থেকে একটা বক্তব্য আসুন। আজকে সেটা আমরা বলতে বাধ্য হলেন যে আমরা এখন আইনটা চালু করি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা জিনিস বুঝতে পারছি যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, কিন্তু সেই রায়টাকে বিভিন্ন আইনি ফাঁকফোকর মেনে যাতে মানে পূর্ণাঙ্গ রূপে কার্যকর করা না যায় তার জন্য আগের সরকারও সচেষ্ট ছিলেন এবং এই সরকার আগের সরকারের থেকে আরো বেশি হারে সচেষ্ট। সরকারের না দেওয়ার একটা বাহানা। ভয় দেখাচ্ছেন লোককে গুন্ডা দমন আইন, সেই ভয়টা ওর মানসিক ভীতির একটা প্রতীক। আমরা এমন মানুষদের নির্বাচিত করি প্রজাতন্ত্রে, যাদের নির্বাচিত করি তারা প্রজাদের কথা ভাবে, তারা ভাবে নিজেদের গোষ্ঠীর কথা। গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, যাদের যা পাওয়া চাওয়া প্রয়োজন তারা পাচ্ছেন না। দেওয়ার আগে ভাবতে ভাই কাকে দিচ্ছি, এই জন্য দিচ্ছি যে আমার উপকারে লাগবে না আমার ক্ষতি করবে। আজকে দুপুর 2টো নাগাদ একটি ডিএ মামলার শুনানি ছিল। সেই শুনানি থেকে আমরা কি কি নতুন আপডেট পেলাম স্যার আমাদের যদি একটু দর্শকদের জানান। নতুন কিছু আপডেট তো আর নেই। শুনানির সময় বিচারপতিরা দেখলেন যে তাদের কাছে একটা রিপোর্ট জমা হয়েছে, যে রিপোর্টটা যে মনিটরিং কমিটি তারা নিয়োগ করেছিলেন তারা দিয়েছেন। সেই রিপোর্টের কপিটা বিভিন্ন পার্টিকে দেওয়া হয়নি। বিচারপতিরা বললেন যে রিপোর্টটা দেখে আমাদের যা বক্তব্য সেই বক্তব্য জানালে পরে তখন মূল মামলাটা বিচার্য হবে যে ওরা এখনো পর্যন্ত কন্টেম্প করেছে কি করে। সেই জন্যই 18 তারিখে আবার রাখা হয়েছে। স্যার কি মনে হচ্ছে গ্র্যান্টিন কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে, আপনারা ভিডিও করেন, সেখানেও বলা হয় যে কবে পাবেন, তারা কি ভরসা হারিয়ে ফেলছেন? নতুন সরকার তো বলেছিল 45 দিনের মধ্যেই ডিএ সংক্রান্ত একটা বড় আপডেট সেটা দেবেন। ওই গ্রান্টিং কর্মীদের কাছে জিজ্ঞাসা করবেন যে তারা কার প্রতি ভরসা করেছেন, কার প্রতি ভরসা হারাচ্ছেন, ওরাই বলতে পারবে, সত্যি বলতে পারবে। স্যার এই যে প্রায় 10 মিনিট ধরে এই যে আজকে রায় মিটিংটা চললো, সেখানে আপনি স্যার জানালেন যে যে রিপোর্ট গুলো আছে সেগুলো সমস্ত যারা আন্দোলন সংগঠন রয়েছেন, ফোরাম গুলো রয়েছে তাদেরকে দেখাতে হবে এবং ইন্দ্রু মালহোত্রা যে কমিটি গঠন হয়েছে সেই কমিটি নিয়ে কি বক্তব্য? কারণ কিছুদিন আগে কমিটি নিয়ে তো কোনো বক্তব্যের ব্যাপার নেই। কমিটি তারা তাদের একটা অভিমত জমা করেছেন সুপ্রিম কোর্টের কাছে। এখন আমাদের পাল্টা দায়িত্ব সেই অভিমতের সঙ্গে যদি আমরা সহমত হই, আর যদি সহমত না হই তাহলে কেন হই না সেটা যুক্তি দিয়ে বোঝাতে পারে, তখন কোর্ট বিচার করবে যে কোনটা ঠিক এবং কিভাবে কার্যকর করতে হবে। দিয়ে দিতে হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সেই সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন কিভাবে দিতে হবে সেইটা নির্ণয়ের জন্য কমিটি হয়েছিল। এখন কমিটি কি বলেছেন কিভাবে দিতে হবে সে ঠিক কিনা সেটা আমাদের দেখে দেওয়ার করতে হবে। স্যার সরকার ইন্দু মালহোত্রা কমিটিকে জানিয়েছেন যে তারা 85% ডিএ প্রসঙ্গটা তুলেছেন যে দিতে পারবেন, মানে 15% হতেও দিতে পারবেন না। এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমাদের সরকার কি বলেছেন সেটা তো বিচার্য নয়, বিচার্য হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলেছে। হুম। এখন সুপ্রিম কোর্ট যা বলেছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, পালন না করলে পরে জেলে যেতে হবে। এই সোজা কথা। আমি স্যার এই 2-1 দিনে আমরা একটা আপডেট পেলাম 38% ডিএ। এই 38% ডিএটার স্ট্রাকচারটা কি যদি একটু দর্শকদের বুঝিয়ে দেন। না, স্ট্রাকচারটা আমার দর্শকদের বেরোতে পারবো না, কারণ যিনি বলেছেন তিনিই জানেন না। আমাদের মামলাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে বকেয়া দিয়ে, হুম। আর উনি যা বলছেন তা হচ্ছে আগামী দিনের পরিকল্পনা। তা আগামী দিনের পরিকল্পনা তো অনেক কথাই বলেন। উনি যেমন বলেন গুন্ডা আইন দমন আইন প্রয়োগ করবো, আজকে বাধ্য হলেন হাইকোর্টে বলতে যে চালুই হয় এখনো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাষ্ট্রপতি অনুমোদনই দেন। তা উনি কি বলছেন, মন্ত্রীরা কি বলছেন, এটা কখনোই আমার কাছে অন্তত পক্ষে খুব বিবেচ্য নয়। গুন্ডা দমন আইন নীতিটা তুললেন স্যার, এটা এই প্রসঙ্গটা যদি একটু একটু বিশদে ক্লিয়ার করে না দেন। না, দেখুন আমরা আইনজীবী হিসেবে জানি যে আইন কার্যকর হয়নি। হুম। আইন কার্যকর করতে গেলে কতগুলো আইনি পদ্ধতি মানা দরকার। কিন্তু আমরা মামলা করেছিলাম এই জন্যই যে মুখ্যমন্ত্রী বারে বারে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, গুন্ডা দমন আইন, গুন্ডা দমন আইন।
তার কথাবার্তার মধ্যে মুখ্যমন্ত্রী শুধু আসে বলে দেখতে পাচ্ছি না। যে আমরা আগাম এই জন্যই মামলাটা করেছিলাম, ওদের কাছ থেকে একটা বক্তব্য আসুন। আজকে সেটা আমরা বলতে বাধ্য হলেন যে আমরা এখন আইনটা চালু নেব। ঘটে ভয় দেখাচ্ছেন লোককে গুন্ডাদমন নাই, সেই ভয়টা ওর মানসিক ভীতির একটা প্রতিফলন লাগে। স্যার এত মানুষ এবং একটা স্যার ছোট্ট কনফিউশনও তৈরি হয়েছে, কেএমসি যারা পেনশনার্স রয়েছেন 50% যে ডি এর কথাটা বলা হয়েছিল, অনেকে বলছেন পেয়েছি, অনেকে বলছেন পাননি। এই বিষয়টা কতটা সত্যতা যদি একটু এটা ক্লিয়ার। আমার থেকে ভালো বলতে পারবেন জি আন্দোলনের নেতা মলয়বাবু এবং শ্যামলবাবু, ওদের কাছে জিজ্ঞাসা করুন। স্যার প্রশ্নটা আপনাদের কাছে আমরা রইল। আইনটা বুঝি, কার্যকারিতাটা আমরা বলবো। স্যার এটা যদি একটু দর্শকদের ক্লিয়ার করে দেন। না না, কেএমসি এলাকার পেনশনাররা আজও এক নয়া পয়সা পাননি এবং সরকার কেএমসি এলাকার পেনশনারদের সম্পর্কে আগের সরকার এবং বর্তমান সরকার যা বলছেন একেবারেই মিথ্যে কথা। আপনার বাড়িতে কটা কাজের লোক আছে, তাদের মজুরি আপনি মেরে দিয়েছেন। এবার আপনি তারা যখন আইনের দ্বারস্থ হয়ে মজুরিটা তাদের চাই এটা যখন এস্টাবলিশ করতে পেরেছে, তখন আপনি বলছেন যে হিসেবপত্র আমার জানা নেই, আপনি একটু বলে দিন। তা আমি কি বলতে পারবো? রাজ্য সরকারের পেনশনার, রাজ্য সরকার হিসেব জানে না, এটা মেনে নেওয়া যায় না। দ্বিতীয়ত, আমরা 1 জুনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলাম যে 2016 থেকে HRMS পোর্টালে বেতন পেনশন হয়েছে, হুম। সেই তথ্য অর্থ দপ্তরের কাছে আছে। তার আগে কোষা নামক একটা ডিপার্টমেন্ট বেসড সিস্টেমে পেনশন এবং আহ, আহ, বেতন হতো, ভাতা হতো। তা সেই তার কোষার যদি ডিপার্টমেন্টগুলো তার ডেটাবেস নষ্ট করে ফেলে থাকে, আমি যদি ধরেও নিই টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে সেই ডেটাবেস ধরে আছে, তাহলে সরকার তাদের কাছ থেকে নেবে আর সরাসরি দিয়ে দেবে। কাজে এটা সরকারের না দেওয়ার একটা বাহানা। 5ই ফেব্রুয়ারি রায় হয়েছে, আজকে 6ই আগস্ট, এখনো পর্যন্ত কেএমসি এলাকার পেনশনাররা এক নয়া পয়সা পাননি। গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনের কর্মীরা এক নয়া পয়সা পাননি, অবসরপ্রাপ্তরা, তারপরে ওয়ার্ড চার্জ কর্মচারীরা এক নয়া পয়সা পাননি, ডেলিগেটেড কর্মচারীরা এক নয়া পয়সা পাননি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা জিনিস বুঝতে পারছি যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, কিন্তু সেই রায়টাকে বিভিন্ন আইনি ফাঁকফোকর মেনে যাতে মানে পূর্ণাঙ্গ রূপে কার্যকর করা না যায়, তার জন্য আগের সরকারও সচেষ্ট ছিলেন এবং এই সরকার আগের সরকারের থেকে আরো বেশি হারে সচেষ্ট। এইটা হচ্ছে সোজা কথা। স্যার শেষ একটা প্রশ্ন রাখবো স্যার। সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, অনেকের বয়স হয়ে গেছে, 80 বছর হয়ে যাচ্ছে, অনেকে কমেন্টে লিখছেন স্যারেরা তো সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়ে বলেন, আপনিও বলেন, অনেকে বলছে ওষুধ কেনার টাকা অবধি নেই, সেই জায়গা থেকে কি বার্তা দেবেন? দেখুন, মুশকিল হচ্ছে আমরা এমন মানুষদের নির্বাচিত করি, প্রজাতন্ত্রে যাদের নির্বাচিত করি তারা প্রজাদের কথা ভাবে না। তারা ভাবে নিজেদের গোষ্ঠীর কথা। দুর্ভাগ্যজনক পরিস্থিতি এইটাই। যখনই আপনি ব্যাপক প্রজাদের কথা ভাবতে চাইবেন, তখন প্রতিষ্ঠিত যারা সুবিধাভোগী তাদের উপর আঘাত করবে। হুম। তুলাদণ্ডের ব্যালেন্সটা তো ওইদিকে, এদিকে চাপাতে গেলে ওরা উঠবে। তারাই বেশি চিৎকার করবেন, তাদের মিডিয়া কন্ট্রোল, তাদের চায়ের দোকানে বসে গল্প করার সুযোগটা বেশি। তাতে অধিক মানুষ, যারা প্রান্তিক মানুষ, যাদের যা পাপ চাপ প্রয়োজন, তারা পাচ্ছেন না। এই জন্যই আমি বলি যে প্রজাতান্ত্রিক ক্ষমতাটা প্রয়োগ করার আগে, আনন্দের প্রতিটা দেওয়ার আগে ভাবতে হয় কাকে দিচ্ছি, এই জন্য দিচ্ছি, যে আমার উপকারে লাগবে না আমার ক্ষতি করবে। এই মূল্যায়নটা যতক্ষণ না ভারতবাসী করতে পারছেন, ততক্ষণ এই দুর্ভোগ। অনেক 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 ধন্যবাদ স্যার আপনাদের।